দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল, বললেন মির্জা ফখরুল। নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার গঠনের ইঙ্গিত। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ না হলে বৃথা যাবে শহীদদের রক্ত, বললেন জামায়াতের আমির। They are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। ফ্যাসিস্টদের রাজনীতিতে না ফেরানো সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। যারা বিচার বহির্ভূত হত্যা করেছে এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এর সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার জামিন শুনানি কাল। আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর সদস্যের পরিবার। সুবিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান দায়িত্ব, বললেন প্রেস সচিব। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগের লুটপাট নিয়ে আসছে শ্বেতপত্র। এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে 3 উপদেষ্টা। এবছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যর্থতার জন্য ক্ষোভ। দ্রুত নির্বাচনের দাবিকে রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত হলে জাতীয় ঐক্যের সরকার করবে তারা দল। এছাড়া শুল্ক কর বানানোর কঠোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুরু থেকেই নির্বাচনে মনোযোগ থাকলে দেশ আবারও সংকটের মধ্যে পড়ত না বলেও দাবি করেন মির্জা ফখরুল। প্রায় 100টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক, সামাজিক সহ সব মহলেই। সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং জনগণের অবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচনের দাবিকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার। They are wanting a 6-month target. That would be a very risky period. এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। ঋণ খেলাপিদের মনোনয়ন না দেওয়ার পক্ষেও মত দেন মির্জা ফখরুল। প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে গড়ে তুলতে হবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াতে ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম
হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এ ধরনের যে জুলুমের শিকার হয়েছি আমরা যেন এই জুলুমের শিকার না হই। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নৎসাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তার প্রভুকে ভুলে যান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফ্যাসিস্টরা যেন সংসদ কিংবা রাজনীতিতে ফিরতে না পারে সে বিষয়কে প্রাধান্য দিয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুপুরে কুমিল্লা বার্ডে আয়োজিত সেমিনারে একথা জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। শেখ হাসিনা যেভাবে তার বাবার হত্যাকারীদের খুঁজে বের করে বিচার করেছেন, সেভাবে তাকেও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রেস সচিব জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের লুটপাট নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। এজন্য কমিটি গঠনে খোঁজা হচ্ছে বিশেষজ্ঞ। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে একথা জানান আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব। দেশে ইন্টারনেট খাতে ভারতের আধিপত্য কমাতে ব্যান্ডউইথ আমদানি সীমিত করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে শহর থেকে দূরে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। প্রকল্প পরামর্শক হিসেবে কোনো প্রতিষ্ঠান নয়, নিয়োগ পেয়েছেন আলাদা আলাদা ব্যক্তি। কেনাকাটায় প্রাধান্য পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ। তথ্য প্রযুক্তি বিভাগের চলমান 21 প্রকল্পে অনিয়ম দুর্নীতির এমন চিত্র পেয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিটি। 15 বছরে আওয়ামী লীগের নেয়া 28,000 কোটি টাকার 55টি প্রকল্পেই রয়েছে অনিয়মের অভিযোগ। এবার সেসব নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান আইসিটি পলিসি অ্যাডভাইজার। একটা হোয়াইট পেপার টিম করার আলোচনা আমরা করেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের দিক থেকে সেটা অনুমতিও আছে। তো এখন আমরা কিছু পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজতেছি যে যারা আসলে কাজটা করতে পারবেন। বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে দৈনিক 6400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। এর মধ্যে 2300 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 7400 জিবিপিএস সক্ষমতার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করে আরটিসি অপারেটররা। More than 70% of the internet is coming from a single country and on a single road. So we are saying that in the coming months we will try to put some monopolistic restriction on ITC, and we will try to empower Bangladesh Submarine Cable Company. এই সময় নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন আইসিটি পলিসি অ্যাডভাইজার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে 2 বিচারককে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা।
আহত 2, হামলার উদ্দেশ্য এখনও অজানা। সন্ধ্যার সময় আরও থাকছে। বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলে। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নেপালকে 5 উইকেটে হারালো ইয়াং টাইগ্রেস। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। নগরীর বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। বলেন, জলজট নিরসনে ব্যর্থতার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। 57টি খালের মধ্যে এখনও 21টি খাল খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। এমন বাস্তবতায় নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে 3 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্রুত পদক্ষেপ নিতে শনিবার বিকেলে চট্টগ্রামে ছুটে যান 3 উপদেষ্টা। পরিদর্শন করেন নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারৈয়ার খাল সহ বেশ কয়েকটি খাল ও নালা। উপদেষ্টারা জানান, জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। অজুহাত কিন্তু আর শোনা হবে না, তাদেরকে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে এবং যে ব্যর্থতার যে দায় দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। মূলত দায়িত্ব সিটি কর্পোরেশন হলেও কাজের বরাদ্দ খুবই কম। প্রকল্পের বরাদ্দ জটিলতা, মামলা ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বাড়ছে সময়, মিলছে না সুফল, রয়েছে লুটপাটের অভিযোগও। এই পরিত্রাণ পাইতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিত্রাণ পাইতে পারি। সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হচ্ছে। এই জন্য সিডিএ, আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। আগামী জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে শেষ হয়েছে 76% কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগের বিচার ও সাজা বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ ও টিএসসি ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে আরও বিলম্ব করা হলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। 5 আগস্টের পর কয়েক মাসেও ছাত্রলীগের বিচার শুরু করতে না পারায় সমালোচনা করেন তারা। পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ হয়। খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, এটি শুধু একটি নিষেধাজ্ঞা আমরা আসলে দেখেছি, কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড চালিয়েছে, ছাত্রদের উপর যে অত্যাচার করেছে, সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্রলীগের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল 15.5 বছরে এবং বিশেষ করে জুলাই আগস্টে তাদের সম্পর্কে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমরা আজ অবধি প্রতিবেদন পাইনি। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় 2 বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর ঘটনাস্থলে আত্মহত্যা করে হামলাকারী। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানানো হয়, নিহত বিচারকদের একজন বিভিন্ন রাজনৈতিক কারাবন্দীদের মামলার শুনানির সঙ্গে জড়িত ছিলেন। আলোচিত আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কলকাতার আদালত। সোমবার সাজা ঘোষণা হতে পারে বলে জানা গেছে। গত বছর 9 আগস্ট হাসপাতালে কর্তব্যরত নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। গত বছর 9 আগস্ট ভারতের কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে পাশবিক নির্যাতনের পর খুন করা হয়। 10 আগস্ট গ্রেপ্তার করা হয় ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সঞ্জয় রায়কে। চাঞ্চল্যকর এই ঘটনায় দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনের জেরে নড়েচড়ে বসে মমতা প্রশাসন। বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তাদেরও।
শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন কলকাতার আদালত। এ সময় উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের পরিবারের স্বজনরা। এ রায় ঘিরে শিয়ালদা আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা নেয় মমতা প্রশাসন। জারি করা হয় 144 ধারাও। যদিও পুলিশের বাধার মুখে আন্দোলনকারী চিকিৎসকরা এদিন আদালত চত্বরে সমবেত হয়ে স্লোগান ও বিক্ষোভ দেখান। অবশ্যই লুকানো হয়েছে, লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তাহলে সামনে চলে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। একা সঞ্জয় রায় নয়, এর পেছনে অভয়ের খুনের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে সেটা মানুষ জানতে চায়। মূল চক্রী কে খুনের বা মোটিভ অফ মার্ডার কি সেটা মানুষ জানতে চায়। গেল বছর 11ই নভেম্বর চাঞ্চল্যকর মামলার বিচার পর্ব শুরু হয়, শেষ হয় চলতি বছরের 9 জানুয়ারি। সেদিনই বিচারক 18 জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। এই মামলায় আরও গ্রেপ্তার হয়েছিলেন আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। যদিও তারা দুজনই এখন জামিনে রয়েছেন। মামলায় মোট 52 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মামলাটির তদন্ত করে চার্জশিট দাখিল করে সিবিআই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ একদিনের বিরতি। কাল দুপুর 1:30টায় দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে স্বাগতিক চট্টগ্রামের প্রতিপক্ষ তামিমের বরিশাল। সন্ধ্যা 6:30টায় রাজশাহী লড়বে খুলনার বিপক্ষে। ম্যাচকে সামনে রেখে সকালে অনুশীলন করেছে সাউদার্ন আর্মিরা। যদিও বরিশালের অনুশীলনে ছিলেন না অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘ সময় অনুশীলন করেছেন অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেটে বড় বড় ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে টানা ম্যাচ থাকায় শনিবার বিশ্রামে ছিল চিটাগং কিংস। 6 ম্যাচের 4 জয়, 2 দলের ঝুলিতেই আছে সমান 8 পয়েন্ট। কাল ম্যাচ না থাকলে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। টানা হারের পর 2টি ম্যাচ জিতে চমক দেখালেও আবারও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ক্যাপিটালস। জয়ের মধ্যে থেকে এবার আসর শেষ করতে চায় তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত ভোটের দাবি বিএনপির রাজনৈতিক কৌশল, বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজি দুর্নীতি বন্ধ না হলে বৃথা যাবে শহীদদের রক্ত, মন্তব্য জামায়াত আমিরের। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের প্রধান দায়িত্ব, বললেন প্রেস সচিব। তথ্য প্রযুক্তি খাতে আওয়ামী লীগের লুটপাট নিয়ে আসছে শ্বেতপত্র। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।